জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটের আগে স্লোগান বদল, ২৬শে নির্বাচনে ফাটাফাটি খেলার ডাক মমতার। এপ্রিলেই বাংলায় ভোট, কলকাতায় জোরালো দাবি অমিত শাহের, আসন সংখ্যার অঙ্ক পেশ। মমতা আসলে আরএসএস এর লোক, হুমায়ুন কবিরের বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। সবচেয়ে ব্যর্থ অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিবেক জাগান, তেহট্টে দাঁড়িয়ে মহাগুরু মিঠুনের হুঙ্কার, তৃণমূল পতনের দিলেন নয়া ডেডলাইন। ফের কনভয়ে দুর্ঘটনা, গুরুতর আহত মা ও শিশু, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের এফআইআর। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ২১-এর বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান রাজ্যের রাজনীতিতে বড় সাড়া ফেলেছিল। সেই নির্বাচনে বিপুল জয়ের পর ৫ বছর কেটে গিয়েছে। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক লড়াইয়ের স্লোগান কী হবে, এই পরিস্থিতিতেই বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে ২৬-এর ভোটের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবের পর নতুন স্লোগান ফাটাফাটি। ২১শে নির্বাচনে খেলা হবে স্লোগানটি তৃণমূলের বড় অস্ত্র হয়ে উঠেছিল। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এই স্লোগান নিয়ে গানও বেঁধেছিলেন। সেই নির্বাচনে ঘাসফুল শিবির ২০০-র বেশি আসন জিতে সরকার গড়ে। এবার ২৬শে নির্বাচনেও কি সেই স্লোগানই ফিরবে? এই প্রশ্নের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবারের খেলার নাম বদলেছে। বড়জোড়ার সভা থেকে তিনি বলেন, এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। ২১শে নির্বাচনের আগে বিজেপি নেতারা দাবি করেছিলেন বাংলায় ২০০ পার করবে তারা। শেষ পর্যন্ত বিজেপির ঝুলিতে এসেছিল ৭৭টি আসন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন ২৬শে নির্বাচনে বিজেপি ২/৩ আসন পাবে। এই দাবি নিয়েই বড়জোড়ার সভা থেকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগেরবার ২০০ পার বলেছিলেন, পাগার পার হয়ে গিয়েছিলেন, এবার জিজ্ঞাসা করুন ইসবার কিতনা হোগা। আজকে বলেছেন এবার ২/৩। এবার তৃণমূল বাংলা জিতে গণতান্ত্রিকভাবে তোমাকে দেশ থেকে পার করবে। তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি করে দাঙ্গা নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়বো মরবো, কিন্তু মাথা বিকিয়ে দেব না। পাশাপাশি তিনি বলেন, আমাকে যদি এত ভয়, গুলি করে মেরে দাও না। এরপর আবার খেলা হবে প্রসঙ্গে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন, আমি বললে খারাপ লাগবে। এবার আসছি পরবর্তী সংবাদে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি শুধু ভোটের সময়সূচি নিয়েই নয়, কোনো রাজনৈতিক সমীকরণে বিজেপি বিপুল সংখ্যক আসন পেয়ে ক্ষমতায় আসবে তারও বিশদ ব্যাখ্যা দেন। শাহের বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন এবং সুশাসনের প্রশ্নে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সেই প্রসঙ্গ টেনে এদিন তিনি বলেন, এই রাজ্যে বিজেপি ৩ থেকে ৭৭ আসনে পৌঁছেছে, এটা মানুষের সমর্থনের প্রতিফলন। একই সঙ্গে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দেন। সাংবাদিক বৈঠকে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বাংলায় বিজেপি নির্বাচনী যাত্রাপথের পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ১৭% ভোট ও 2টি আসন। ২০১৬ সালের বিধানসভায় তা ছিল 10% ভোট ও 3টি আসন। ২০১৯ লোকসভায় ভোট শতাংশ বেড়ে দাঁড়ায় ৪১ এবং আসন সংখ্যা হয় 18। ২০২১ বিধানসভায় বিজেপি পায় ৩৮% ভোট ও ৭৭টি আসন। আর ২০২৪ লোকসভায় ৩৯% ভোটে দলটি জেতে 12টি আসন। এই ধারাবাহিক বৃদ্ধির ভিত্তিতেই অমিত শাহের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ২/৩ আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে। তার কথায় মানুষের সমর্থন ক্রমশ আমাদের দিকে এসেছে, এই প্রবণতাই ভবিষ্যতের ইঙ্গিত। রাজ্য সরকারকে নিশানা করে সিন্ডিকেট সংস্কৃতির প্রসঙ্গ তোলেন অমিত শাহ। তার দাবি, বর্তমান ব্যবস্থার বদল ঘটিয়ে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা ও সাংস্কৃতিক পুনর্জাগরণ হবে। এবার আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের একবার বড়সড় ভূমিকম্প ঘটিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এই নেতার নিশানায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আরএসএস এর আদর্শে বিশ্বাসী এবং তাদের সঙ্গেই তলে তলে যুক্ত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মোহন ভাগবত বাংলায় এসে যা যা বলে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো আসলে আরএসএস এর সঙ্গে জড়িত। বিধানসভা নির্বাচনের আগে নিজেকে
কিং মেকার দাবি করে ইতিমধ্যেই নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবির। প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন বেশ কিছু কেন্দ্রে। তবে শাসক ও বিরোধী উভয় পক্ষ থেকেই তাকে নিয়ে চলছে কাদা ছড়াছড়ি। বিজেপি দাবি করছে হুমায়ুন আসলে মমতার নির্দেশেই ভোট কাটতে নেমেছেন। অন্যদিকে তৃণমূল নেতারা তাকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করছেন। পাল্টা জবাবে হুমায়ুন প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারী যখন হিন্দুদের জন্য কাজ করছেন তখন মমতার কোনো আপত্তি নেই, তাহলে আমি মুসলিমদের অধিকার নিয়ে সরব হয়ে সমস্যা কোথায়? মমতা RSS ঘনিষ্ঠ বলেই মুসলিমদের জন্য আলাদা করে কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করছি। সরকারি অর্থে দুর্গাঙ্গ নির্মাণের শিলান্যাস নিয়েও সরব হয়েছেন তিনি। তার সব কথা বিজেপিতে ছোটোখাটো বিষয়েও আদালতে যায়, তাহলে দুর্গাঙ্গ নিয়ে তারা চুপ কেন? এখানেই বোঝা যায় মমতার সঙ্গে বিজেপির গোপন যোগসূত্র রয়েছে। সাধারণ মানুষকে এই সেটিং বুঝতে অনুরোধ করেছেন তিনি। এবার আসছি পরবর্তী সংবাদে। রাজ্যে এসে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে আবারও দোষারোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাকে পাল্টা দিয়ে বড়জোড়ার সভা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পহেলগাম দিল্লিকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশ্ন ছোড়েন। এদিকে নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদেশেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু কি বাংলায় অনুপ্রবেশকারী রয়েছে? এই প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পহেলগামে দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন তাকেই তো নিতে হবে। এইসব জায়গায় তো আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কংগ্রেস সরকার নেই। এই প্রসঙ্গে অভিষেকের কটাক্ষ, স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। অভিষেকের দাবি, বিজেপির সাংসদরাই বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুষপেটিয়া। তিনি এসে বলছেন বাংলায় অনুপ্রবেশকারী আটকাবেন। তিনি মনে করিয়ে দেন 2024 সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি, শেষ 6 বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তাই কোথাও অনুপ্রবেশ হলে দায় তাকেই নিতে হবে। অন্য কিছু বলে কাউকে বোকা বানানো যাবে না, তার থেকে আগে উচিত পদত্যাগ করা। যদিও অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে। জানান রাজ্য সরকারের কাছে জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। বলেন 7-7টা চিঠি মমতাজিকে লিখেছে। গত 6 বছরে স্বরাষ্ট্র সচিব 3 বার বাংলায় এসে বৈঠক করেছেন, তারপরে তৃণমূলের সরকার জমি দিচ্ছে না। আদতে মুখ্যমন্ত্রীর দায়ও মনে করিয়ে দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ছেড়ে দেননি। অমিত শাহের দাবির পাল্টা দিয়ে তিনি মনে করেন রাজ্য যদি জমি না দিত তাহলে রেল লাইন বা কয়লা প্রকল্পগুলি হতো না। মমতার প্রশ্ন, শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়, কাশ্মীরে হয় না? তারপরেই পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন তিনি। জানতে চান পহেলগামে কি ঘটেছিল, সেখানে আপনারা কি করেছিলেন? এবার আসছি পরবর্তী সংবাদে। 2026-এর বিধানসভা নির্বাচনের রণদামামা তবে কি তেহট্টের মাটি থেকেই বাজিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার তেহট্টে বিজেপির এক জনসভা থেকে রাজ্য সরকার পতনের সরাসরি ডাক দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সরকারকে নিশানা করে মহাগুরু দাবি করেন এই সরকারের আয়ু আর বেশি দিন নেই। তবে এদিন তার বক্তৃতায় সব থেকে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে বাম, কংগ্রেস এবং তৃণমূলের বিবেক সম্পন্ন হিন্দুদের প্রতি তার বিশেষ আহ্বানে। একজোট হওয়ার ডাক তেহট্টের জনসভায় মিঠুন চক্রবর্তী বলেন, যারা বামপন্থী, যারা কংগ্রেস করেন বা যারা আজও তৃণমূলের সঙ্গে আছেন, যদি আপনাদের বিবেক জীবিত থাকে তবে সময় এসেছে একজোট হওয়ার। তিনি মনে করেন বাংলার অস্তিত্ব রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ লড়াই অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিঠুনের এই বিবেক সম্পূর্ণ হিন্দু কার্ড আসলে বিরোধী ভোট ব্যাংকে ফাটল ধরিয়ে মেরুকরণের রাজনীতিকে এক ধাপ এগিয়ে দেওয়া। সরকার পতনের হুঁশিয়ারি এদিনের সভা থেকে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব মিঠুন। তিনি বলেন বাংলার মানুষ আর এই অত্যাচার সহ্য করবে না। উপস্থিত জনতার ভিড় দেখে তিনি দাবি করেন পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং খুব শীঘ্রই এই সরকারের পতন ঘটবে। মিঠুন চক্রবর্তীর এই আক্রমণাত্মক মেজাজকে ঘিরে ইতিমধ্যেই পাল্টা তোপ দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি অভিনেতা হিসেবে তিনি জনপ্রিয় হলেও নেতা হিসেবে বারবার ফ্লপ করেছেন এবং তার এই সাম্প্রদায়িক উস্কানি বাংলার মানুষ মেনে নেবে না। এবার আসছি পরবর্তী সংবাদে। বিরোধী দলনেতার কনভয়ের বেপরোয়া গতি, গাড়ির ধাক্কায় আহত শিশু ও মহিলা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো পূর্ব মেদিনীপুরের খেজুরি। ঘটনার তদন্ত করে পুলিশকে আইনানুগ ব্যবস্থা করার আর্জি জানিয়েছে অভিযোগকারী। নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন অভিযোগকারী। এফআইআরের তিনি জানিয়েছেন, গত 26শে ডিসেম্বর দুপুর আনুমানিক 12:15 নাগাদ আমি সিগন্যালে হেরিয়া সাবিত্রী শঙ্খ ভাণ্ডারের সামনে দাঁড়িয়েছিলাম। এমন সময় শুভেন্দু অধিকারীর কনভয় কাতির দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল। সেই কনভয়ের সব থেকে শেষ একটি কালো গাড়ি যখন হেরিয়া ক্রসিং পার হচ্ছিল, সেই সময় একজন মহিলা আর 3-4 বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে মাদাখালীর দিকে যাচ্ছিল। ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ওই মহিলা ও বাচ্চাটি ছিটকে রাস্তার উপরে পড়ে। মহিলার হাত ও বাচ্চার মাথায় আঘাত লাগে।
অভিযোগকারীর দাবি, শুভেন্দু অধিকারীর গাড়ি রাস্তায় সবসময় বেপরোয়াভাবে চলাচল করে। আমরা এলাকার মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত থাকি, কখন জানি আমাদের বড় দুর্ঘটনা ঘটে যায়। তিনি প্রভাবশালী বলে এলাকার কেউ অভিযোগ জানাতে সাহস পায় না। এবারই কিন্তু প্রথম নয়, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। বছর তিনেক মারিজদা থানায় এলাকায় দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2023 সালে মে মাসে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুরের শুভেন্দুর কনভয়ে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। সেবারও থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের বাবা। গ্রেপ্তার করা হয় কনভয়ের একটি গাড়ির চালককে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কনভয় কাণ্ডে রাজ্য পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বিচারপতির রাজশেখর বান্থার নির্দেশ ছিল, এই ঘটনায় তদন্ত যেমন করছে তেমনি চালিয়ে যেতে পারবে পুলিশ।